এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন। আপনাদের সঙ্গে প্রতি মঙ্গলবার যেমন আমি থাকি, আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। এবং আজকে আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট তবলাবাদক সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। আমাদের সকলে সদয়দা, এবং সদয়দাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে স্টুডিওতে আসার জন্য। আজকে আমরা বুঝতেই পাচ্ছেন, সদয়দা আসা মানেই বাদ্যযন্ত্র, আর অবশ্যই তবলা। তো আমরা এই অনুষ্ঠানটার যে বিষয় রাখি আর কি, এই বিষয়টা কালকে সদয়দার সঙ্গে যখন আলোচনা হচ্ছিল, তো প্রথমে আমি ঠিক করেছিলাম যে এটা নাম রাখবো তবলাবাদ্যের সেকাল একাল। তো সদয়দাই বলল যে না, এটা না বলে বিষয়টা হোক আনধ্য বাদ্যের সেকাল একাল। তো প্রথমেই দাদার কাছে এটা জানতে চাইবো, দাদা আনধ্য বাদ্য বলতে তুমি কি বলতে চাইছো? আনধ্য বাদ্য বলতে তবলাকে আরেক ভাষায় আনধ্য বাদ্য বলা হয়। বিকজ আনধ্য বাদ্য যে বাদ্য চামড়া দ্বারা আচ্ছাদন করে তার উপরে আঘাত দিয়ে যে যন্ত্র বাজানো হয়, সেগুলোই আনধ্য বাদ্যের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গীতে মূলত দুইটি ভাগ। প্রথম ভাগটি হচ্ছে কর্ণাটকী সঙ্গীত বা দক্ষিণ ভারতীয় সাউথ ইন্ডিয়ান মিউজিক যেটাকে বলি। আর একটি ভাগ হচ্ছে আমাদের যেটি আমরা বলি উচ্চাঙ্গ সঙ্গীত বা ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত। এই দক্ষিণ ভারতের গান বাজনাটা মূলত কর্ণাটকী মিউজিক বললেও বেশি প্রচলিত তামিলনাড়ুতে। আর আমাদের এই যে গান বাজনা শাস্ত্রীয় সঙ্গীত, এটা সারা পৃথিবী ব্যাপী তার বিস্তার। দুটো মিউজিকই ভীষণ বিস্তার লাভ করেছে, কিন্তু এই আমাদের নর্থ ইন্ডিয়ান মিউজিক যেটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, এইটা নিয়ে এইটারই একটা পার্ট হচ্ছে তবলা। তবলা আনধ্য বাদ্যের মধ্যে পড়ে। যে আমাদের এই যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যেমন সেতার, সরোদ, তবলা, ঢোল, খোল, ভায়োলিন, হারমোনিয়াম, ব্যাপক প্রচলন আছে, সবাই জানেন, সবাই অনেকেই বাজান। সেগুলিকে মূলত আবার চারটি ভাগে ভাগ করেছে। আবার চারটে ভাগ আমাদের এই দক্ষিণ ভারত বলছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে। প্রথম যে যন্ত্র আমাদের পাওয়া যায় সেটি হচ্ছে ততবাদ্য, বা আরেক ভাষায় বলা যায় তন্ত্রবাদ্য, যেটা তন্ত্রী, মানে যেমন আমাদের সন্তুরের আরেক নাম হচ্ছে শততন্ত্রী বীণা। সন্তুরে 100 স্ট্রিংস আছে, 100টা তার আছে। তো এই যে এই ধরনের বাদ্য যেগুলো ততবাদ্য, সেই আগে বলে দিই চারটে ভাগের নাম। একটা হচ্ছে ততবাদ্য, একটি হচ্ছে ঘনবাদ্য, আর তৃতীয়টির নাম হচ্ছে সুশির বাদ্য, এবং চতুর্থটি হচ্ছে আনধ্য বা অবনধ্য বাদ্য। তো এই বলতে বোধহয় সুবিধা হবে, একটু করে এক্সপ্লেইন করে দিই, আমাদের দর্শকদের একদম পুরো বিষয়টাই পরিষ্কার করে বলো। একটুখানি পরিষ্কার করে দিই। ততবাদ্যর মধ্যে যেগুলো পড়ে, যেটা বললাম তন্ত্রবাদ্য, সেখানে যেমন আমাদের সেতার, সরোদ, যেগুলো ঝংকার আছে এবং স্ট্রিংস সে বাজে, একতারা, দোতারা, ম্যান্ডোলিন, এগুলো সমস্ত হচ্ছে ততবাদ্যের মধ্যে পড়ে। কিন্তু ততবাদ্যের মধ্যে
ক্লারিফিকেশন আছে, যেগুলো আবার বো দিয়ে বাজানো হয় সেটাকে বলে বিততবাদ্য। এই ততবাদ্যেরই একটা অঙ্গ তন্ত্রবাদ্য, কিন্তু কিছু দ্বারা বাজানো হচ্ছে। এই বো দিয়ে বা ছড় দিয়ে যেটা আমরা বলি, যেমন হচ্ছে সারেঙ্গি, ছড় ছাড়া বাজে না। এস রাজ, ছড় ছাড়া বাজবে না। ভায়োলিন, ছড় ছাড়া। তাহলে এই ধরনের যেসব ইনস্ট্রুমেন্ট কিছু দ্বারা বাজানো হয় সেটা হচ্ছে বিততবাদ্য, ততবাদ্যেরই একটা অঙ্গ। তারপরে আসি আমরা ঘনবাদ্যে। ঘনবাদ্য হচ্ছে, এগুলো এই জন্য এক্সপ্লেন করছি যে এগুলো আপনারা সবাই জানেন, তবু একটু মনে করিয়ে দেওয়া, আমাদের ভারতীয় মার্গ সঙ্গীতের এগুলো প্রাচীন ইতিহাস, এটা জেনে রাখা ভালো। যেমন আমাদের এই যে 7টা সুর, সারে গামা পাদা নিশা, এগুলোর একটা, এগুলো আমার যেমন ভালো নাম সৌমিত্রজিৎ, ডাক নাম সদয়, আবার অনেকে সদা বলেও ডাকে আমাকে, তো তেমনি সারে গামা পাদা নিশা এগুলোর নাম আছে, আপনারা অনেকেই জানেন, নতুন কিছু না। সাকে বলে সরোজ, রেকে বলে রেখাব, গায়ের ভালো নাম হচ্ছে গান্ধার, হ্যাঁ। তারপরে হচ্ছে মা মধ্যম, পা পঞ্চম, ধা ধৈবত, নি নিষাদ। তো তেমনি এই ততবাদ্যর পরে যে ঘনবাদ্য এলো দ্বিতীয়টি, ঘনবাদ্যের মধ্যে যেগুলো পড়ে, যেটা দুটো মেটালের আঘাতের ফলে যে ধ্বনি তৈরি হয়, হ্যাঁ, দুটো মেটাল আঘাতের দ্বারা যে বাণী বা ধ্বনি উৎপন্ন হয়, সেগুলি সমস্ত ঘনবাদ্যের মধ্যে পড়ে। যেমন আমাদের সব থেকে কাছে যেটা কীর্তনে বাজানো হয়, খঞ্জনি। খঞ্জনি হচ্ছে ঘনবাদ্যে, দুটি মেটালের সংঘর্ষে তবেই বাজে, তবেই ধ্বনি উৎপন্ন হয়। করতাল, এই ধরনের যত বাদ্য আছে, দুটো মেটালের আঘাতে যে বাণী বা ধ্বনি তৈরি হচ্ছে, সেগুলি হচ্ছে ঘনবাদ্যের মধ্যে। তারপরে আছি হচ্ছে সুশির। সুশির বাদ্যটা হচ্ছে যে ফু, মানে বাতাস দিয়ে যে যন্ত্র বাজানো হয়, ফু দিয়ে যে যন্ত্র বাতাস দিয়ে বাজানো হয়, সেগুলি সুশির যন্ত্রের মধ্যে পড়ে। যেমন ফ্লুট, যেটা হরিজি যেটা বাজাতেন, ফ্লুট। তারপরে আমরা বলতে পারি হচ্ছে যে সানাই, সানাই সুশির বাদ্যের মধ্যে পড়ে, সুশির বাদ্য এটা। আর সব থেকে প্রচলন যেটা আমাদের সবার কাছে, হারমোনিয়াম, সেটিও কিন্তু সুশির বাদ্যের অন্তর্গত। এটা তো নতুন জানলাম, এটাই তো তোমার কাছ থেকে বড় পাওয়া, তোমাকে বসানো মানে তোমার কাছ থেকে অনেক কিছু জানা যায় আর কি। হারমোনিয়ামও সুশির বাদ্যের মধ্যে পড়ে, কারণ হারমোনিয়ামে আমরা যে টানিয়ে এয়ার আসে, আবার বেলোটাকে চাপ দিলে হাওয়াটা ভেতরে আসে, যে বাঁশির উপরে ও স্পেস পাই বেরোনোর, সেইটা দিয়ে বেরোলেই ও একটা ধ্বনি উৎপন্ন করে। এই তো হারমোনিয়ামের বিজ্ঞান, কিন্তু ব্যাপারটা মূলত বাতাস, আর কিছু না, হাওয়া। এই হাওয়ার দ্বারা এটিও কিন্তু সুশির বাদ্যের মধ্যে অন্তর্গত। এবং সর্বশেষ আনদ্য বা অবনদ্য, যেটি হচ্ছে তবলা, যেগুলি চামড়া আবৃত অবস্থায় আঘাতের দ্বারা ধ্বনি উৎপন্ন হয়, যেমন তবলা, ঢাক, ঢোল, যত ধরনের, হ্যাঁ, এগুলি সব হচ্ছে আনদ্য বাদ্যের মধ্যে। তাই আমি বলেছিলাম, তো তবলাটিও আনদ্য বাদ্যের অন্তর্গত, তা আমি বলেছিলাম যে এটার নাম আনদ্য বাদ্যের সেকালে কাল রাখা। সুন্দর সুন্দর একটা বিষয়ের নাম দাদা বলেছিল, আনদ্য বাদ্য। এবং আজকে অনেক কিছু জানলাম আনদ্য বাদ্য এবং তার বিভিন্ন ভাগ সম্বন্ধে। আপনারাও দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু যারা রয়েছেন, তারাও জানতে পারলেন। এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে তো আলোচনা হবেই। এরপরের যেটা আমার প্রশ্ন সজদা তোমার কাছে, সেটা হচ্ছে যে এটা বলো যে তবলা, আমরা দেখেছি ছোটোবেলায় একটু বড় হলেই বাবা মা হয় হারমোনিয়াম ধরিয়ে দেন বা তবলা ধরিয়ে দেন, হয় যে তবলা বাজালো বা যে গান করলো সে আর হারমোনিয়াম নিয়ে গান করতে শুরু করলো, শুরুটা আর কি। কিন্তু এই যে তবলা দিয়ে এই যে শুরু, একটা সময় পরে গিয়ে দেখি অনেকে থেমে যায়, আবার অনেকে একটা জায়গায় পৌঁছে যায়। তোমার প্রচুর ছাত্র আছে, ছাত্রী আছে। তো এই যে প্রথম ধাপটা, যখন বাবা মারা সঙ্গীত জগতের দিকে বা বাদ্যযন্ত্রের দিকে তার ছেলেকে বা তার মেয়েকে পাঠাচ্ছেন, তখন সেইখানটাতে কতটা সিরিয়াসনেস দরকার, মানে যদি তার শেখার আগ্রহ থাকে? আমি একটা বলি যে সঙ্গীতটা এমন একটা সাবজেক্ট
যেখানে শুধু সিরিয়াসনেস, এই করো, এই বাজাও, এই পড়ো, এই করলে কিন্তু পড়াতে যদিও বা হয়, সঙ্গীতে হবে না। সঙ্গীতে একটা অ্যাম্বিয়েন্স, একটা পরিবেশ ভীষণ প্রয়োজন। মানে আমি শুধু বললাম আর ও বাজাতে থাকলো, কে গান গাইতে থাকলো, এটা কিন্তু হবে না। পরিবেশ বলতে কি, বাড়িতে মাঝে মাঝে গান বাজনার একটু চর্চা করা, বা আশেপাশে যারা একটুখানি বেটার গান বাজনা করছে তাদেরকে একটু বাড়িতে নিয়ে আসা, বা তারা কোথাও গান গাইলে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া। এই যে একটা আদান প্রদান, এতে না একটা ইন্সপায়ার হয়। মানে সঙ্গীতটা মূলত খুব মানে মনের ব্যাপার, মানে এটা না মন রিলেটেড, মাথা রিলেটেড নয়। মাথা রিলেটেড অন্য জিনিস, পড়াশোনাটা তবুও মাথা রিলেটেড হতে পারে। সঙ্গীতটা, একটা গান আছে না, মন না চাইলে গান হয় না। মনটা আগে চাইতে হবে যে আমি গাইবো। সেই ইন্সপিরেশনটা বাবা মা দিতে পারবে না, বিকজ মোস্ট অফ দ্য বাড়িতে বাবা মার মিউজিশিয়ান নয়। তারা হয়তো এডুকেটেড, পড়াশুনোয় তারা কেউ এডুকেটেড, নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসা করেন, তারা অবশ্যই গান বাজনা পছন্দ করেন, বাট ভেরি সরি টু সে তারা কিন্তু মিউজিক্যালি এডুকেটেড নন। মিউজিকটা এক ধরনের শিক্ষা, মানে এই শিক্ষাটা, এই এডুকেশনটা শিখতে হয়। আমাদের যেটা হয়েছে আমাদের এই সমাজে, সঙ্গীতটা 99% হয়ে গেছে এন্টারটেনমেন্ট, মনোরঞ্জন। হ্যাঁ, নিশ্চয়ই এক শ্রেণীর লোকের কাছে এটা অবশ্যই মনোরঞ্জন, কিন্তু যারা গান বাজনা শিখছেন তাদের কাছে এটা কিন্তু শিক্ষা, এডুকেশন। তাই মনে রাখতে হবে যে শুধু মা বাবা সচেতন হলে হবে না, ধমক দিলে হবে না, তার পিছনে এই করছিস না করতে, তাহলে কিন্তু আরো খারাপ হয়ে যাবে। তাকে আপনি পরিবেশ দিন, তাকে শোনান যে দেখ তোর পাশের বাড়ির লোকটা এটা করছে, তুই ও একদিন কিছু না কিছু হবে। এবং ভালোবাসাটা সঙ্গীতের উপরে জন্মাতে দিন, আপনাকে আর বলতে লাগবে না, নিজেই দৌড়াবে। আমি অনেক সদা, আমি অনেক গুণী যারা শিক্ষক আছেন, অনেক গুণী মানুষ আছেন, গুণী শিল্পী আছেন, তাদেরকে একটা কথা আমি অনেকের মুখেই শুনেছি, তোমার কাছেও জানতে চাইব। তুমি একজন বিশিষ্ট বাদ্যযন্ত্র তো বটে, সঙ্গীত জগতে তুমি একজন নক্ষত্র। তো এটা আমি দাদা তোমাকে জানতে চাইব যে এই যে বিশিষ্ট শিল্পীরা তারা একটা কথা বলেন বারবার, যে শোনার অভ্যেসটা বেশি রাখতে হবে। প্রথমেই আমি বাজিয়ে দিলাম, বাজানোর প্র্যাকটিস করলাম, বা বাজাতে শুরু করে দিলাম, বা গান গাইতে শুরু করে দিলাম, এর থেকে প্রথম দরকার হচ্ছে 1 বছর তুমি শোনো, শুধু তুমি শুনে যাও। এইটা কতটা জরুরি? আমি আগে কানটাকে রেডি করার কথা বলছি। আসলে এটা একটা প্রবাদ আছে সঙ্গীতে, যে যেমন একটা আছে না, পয়লে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি, তেমনি আমাদের সঙ্গীতে একটা কথা আছে যে প্রথমে কান সেন হতে হবে, তারপরে তানসেন। বাহ, খুব সুন্দর। তো কানটা যতক্ষণ না চরিতার্থ হচ্ছে, আমাদের যে অনুরণন বলে সঙ্গীতে একটি শব্দ আছে, অনুরণন হচ্ছে কোনো একটা ধ্বনির দ্বারা অন্য কোনো বস্তুকে বা অন্য কোনো পদার্থকে অনুরণিত করা, মানে সেখান থেকে শব্দ বার করা একটা শব্দের দ্বারা, এটাকে অনুরণন বলে। তো সেই কান দিয়ে মরমে পুষিল গো একটা কথা আছে না, এইটা যতক্ষণ না মরমে আসছে সেইটা থ্রু কিন্তু এয়ারই হবে বা কান দিয়েই হবে, অন্য কোনো মাধ্যম নেই। তাই যত এরা ভালো সঙ্গীত শুনবে, ভালো অ্যাটমসফিয়ারে, ভালো জায়গায় যারা সত্যি শিক্ষা তালিম নিয়ে আজকে মঞ্চে আসছেন, অবশ্যই তাদেরকে বারবার শুনুন। তারাই আপনাদের ভবিষ্যৎ বলে দেবে যে আপনি কোন পথে এগোবেন। মানে শোনাটা খুবই জরুরি, ভীষণ জরুরি। আগে শোনা, মানে আগে কান, তারপর তান। হ্যাঁ, আমি সবাইকে বলি যে 2 ঘন্টা রেয়াজ করো, কিন্তু 5 ঘন্টা শোনো। ঠিক, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আগে হলো কান এবং তারপরে শোনার অভ্যেস প্রথমে শুরু করতে হবে। শোনার অভ্যেস জারি থাকলেই তারপরে যখন কান সেই জায়গায় সেট হয়ে যায়, তারপরেই আপনি শিখুন। এবং অবশ্যই তালিমের কথা, এই তালিমের কথা যখন এলো সহায়তা, তালিম আমরা এর আগেও দুজন এই নবীন প্রজন্মে 2জন সঙ্গীত শিল্পীকে নিয়ে বসেছিলাম। এর আগের দিন বাবু সোনাকে নিয়ে বসেছিলাম কিবোর্ডের ব্যাপারটা নিয়ে। আজকে তো তোমায় পেয়েছি। তো
তুমি এই যে তালিমের ব্যাপারটা, প্রথাগত শিক্ষা, এই যে তালিম বা প্রথাগত শিক্ষা, এটা কতটা জরুরি বলে তোমার মনে হয়? কারণ আমি অনেককেই দেখেছি, কেউ বলেন যে আমার ছেলে বা আমার মেয়ে ভগবান প্রদত্ত এটা পেয়েছে, করছে ঠিক আছে, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের দিকেও বা অন্য দিকেও, কমার্শিয়ালি বা যদি বলি, সব থেকে তালিমের জায়গাটা কতটা জরুরি এই সঙ্গীত জীবনে প্রবেশ করার জন্য তোমার মনে হয়? আমার মনে হয় যে গুরু চুজ করা সঙ্গীতে একটা খুব মহত্ব আছে, যে একটা মনের মতো শিক্ষক যাকে আমি অন্তর থেকে একদম ভগবানের থেকে বেশি ভক্তি করব। এখন মানুষের হয়ে গেছে কি, যদি দুটো গান মঞ্চ মাতিয়ে গেয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে আমি ওনার কাছে গেলেই ওনার মতো হয়ে যাব। আবার পাশাপাশি আরেকজনকে শুনছেন, তার মনে হচ্ছে মা এও দেখছি খারাপ না, তো আবার তার কাছে গেলাম, আবার তার কাছে গেলাম। এটা না একটা এন্ডলেস জার্নি। সামহাউ ইউ হ্যাভ টু স্টপ, ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট মাই টিচার ইজ দ্য বেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড। এবং এরকম আমি অনেক সফল গায়ক গায়িকা বাদক বা এদের চিনি, যাদের সত্যি গুরুদের তেমন নাম ছিল না, কিন্তু তারা সেই গুরুকে একদম প্রতিষ্ঠা দিয়ে দিয়েছেন। মানে ছাত্রই গুরুকে লাইমলাইটে এনে দিয়েছেন, এরকমও দেখেছি। তাই যদি ঠিক একলব্যের মাধ্যমে দ্রোণাচার্য একদম একদম বলতে যাচ্ছিলাম, তো একদম একলব্যের মতো কেউ যদি চেষ্টা করে, একটা গান আছে, পাথরে ফিরায়ে আনো প্রাণ, তো আপনাদের যদি সেই বিলিফ সিস্টেম স্ট্রং হয়, তো পাথরেও একদিন প্রাণ সঞ্চার হয়ে যাবে। মানে এই যে বারবার গুরু বদল, গুরু বদল মানে আবার নতুন করে শিক্ষা, আবার এই যে এই বদলের জায়গাটাতে না গিয়ে গুরু, একজন গুরুকে পায়ে পড়ে থাকো, গুরুরকে পূর্ণ রূপে সমর্পণ করে দাও গুরুর কাছে নিজেকে। গুরুই তোমাকে একদিন পথ দেখিয়ে দেবেন, কিন্তু সেই বিলিফ সিস্টেমটা স্ট্রং হতে হবে। আজকালকার মানুষ এত শুনছেন, এত সহজলভ্য হয়ে গেছে, ফোনে দাবালি আসছে সে আসছে, এতে না ভীষণ ডাইভার্সন আসে, মানে এত ডাইভার্সন যে মানুষ সত্যি খুব কিংকর্তব্য বিমূঢ়, কি করবো আমি, এইটা না ভেবে আমার মনে হয় যে আপনি জীবনের 7-8টা বছর দিয়ে দিন না, 2-3 ঘন্টা করে 4 ঘন্টা করে গুরুর সান্নিধ্যে থেকে রেয়াজ করে। আমি আপনাকে এখানে বসে বলে গেলাম যে আপনি যদি 2 দেন সঙ্গীতকে, আমি গ্যারেন্টি, আপনি পেপার নিয়ে আসুন, আমি সই করে দিচ্ছি, জান প্রাণ দিয়ে আপনি যদি 2 দেন, সঙ্গীত আপনাকে 10 ফিরিয়ে দেবে। কি করে দেবে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। তাই আগে দিন সঙ্গীতকে, গুরুকে সেই ভক্তিটা দেখান, সেই সাহচর্যটা দেখান, সেই সাধনা দেখান। একদিন সঙ্গীত আপনাকে প্রতিষ্ঠা পাওয়াটা না আরো অনেক ব্যাপার, আরো অনেক কিছু লাগে, কিন্তু আপনি ভালো গান বাজনা করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সফলতার পিছনে মনে হয় না দৌড়ানোই ভালো। আপনি যদি ঠিকঠাক করেন, তো আপনাকে, তোরা কি সফল গায়ক নোস? কত প্রোগ্রাম থাকে, আমিই দেখেছি সন্দীপের প্রোগ্রাম, এত মাঠ ভর্তি লোক হই হই করে শুনছে, এবং পেড প্রোগ্রাম। তো এইটা কিন্তু আছে যে ওর গুরু ভক্তি, এইটা নিয়ে আমি কোনো দ্বিমত নেই। তোর মতো দেখো, মানে হয়তো গুরুদেরও একটা কোথাও আকাঙ্ক্ষা থাকে, যেরকম একনিষ্ঠ ছাত্র বা ছাত্রী কোথায় পাবো। তাই আগে সেইটা আপনি ওকে হয়ে দেখান, একটা গুরুকে, একটা সাবজেক্টকে জীবনে 10-12-15টা বছর দিন, তারপরে দেখুন না আপনি সেই পর্যন্ত আপনাকে পেশেন্সটা রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে। দাদা, একটা আজকে তো আপনারা জানেনই যে মানে ইচ্ছে থাকলেও উপায় নেই যে আমি দাদাকে বলবো যে দাদা তবলাটা তুমি তোমার অসাধারণ সেই হাতের খেলা দেখাও। তো একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট দাদা নিয়ে এসছে, তো দাদাকে বলবো দাদা যদি ওটা একটু বাজিয়ে শোনায়। আমি গিটারটা নিয়ে যেহেতু অভ্যেস মতো আমাকে মঙ্গলবার বসতেই হয় লাইভে, গিটারটা থাকেই আমার কাছে সঙ্গী হিসাবে গিটারটা থাকে। তো আমি জানি না দাদার সঙ্গে কি বাজাবো,
তো দাদা যদি একটা কিছু বাজায়, দাদা একটা কিছু ভালো কিছু তোমার যেটা ভালো লাগে। ভালো বলতে আমি না এখানে একটা খঞ্জিরা পেয়েছি, তো এই খঞ্জিরাটা দিয়ে জানি না কি হবে, দিস ইজ নট মাই সাবজেক্ট, বাট ও যদি একটা গান গাইছে, আমার একজন প্রিয় গায়ক, আমি ওর গান খুব পছন্দ করি, নিজেও শুনতে চাই যদি ফ্রি থাকি, তো আমি অবশ্যই ওটাতে যতটুকু হয় একটুখানি বাজানোর চেষ্টা করছি। আমি গান শুনবো, আবার বাজনাটা শুনবেন না, আমি গান শুনুন, ও অসাধারণ গান করে। না আজকে আমরা তো বাজনা নিয়ে কথা শুনবো, আজকে আমার গান তো নয়, গান সবাই সেটা তো আমি শিক্ষিত হতে চাইছি তোমার কাছে, মানে তুমি যে এত কিছু জানো সেগুলো শুধু আমাকে নয়, মানে আমরাই শুধু জানতে চাইছি না, আমাদের সমস্ত দর্শক শ্রোতা এবং নতুন প্রজন্মের শিল্পীরা যারা বাদ্যযন্ত্রের প্রতি ইন্টারেস্টেড, তারা যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়, তারাও একটু তোমার কথা শুনুক, তোমার কাছ থেকে এই শিক্ষাটা তারা পাক, এই অনুপ্রেরণাটা পাক, এটা আমরা চাই। তো একটা ছোট করে কি শোনাই বলো, যা মনে আছে একটা। কুল নাই সীমা নাই অকুল দরিয়ার পানি, কুল নাই সীমা নাই অকুল দরিয়ার পানি, দিবসে নিশীথে ডাকে, দিবসে নিশীথে ডাকে, দিয়া হাত ছানি অকুল দরিয়ার বুঝি কুল নাই, আমার ডুবাইলি আমার ভাসাইলি, অকুল দরিয়ার বুঝি কুল নাই। বাহ, কে বাত। আসলে একটা জিনিস মানে আচ্ছা দাদা, একটা জিনিস তুমি বলো, এই যে তুমি এত বিদেশে যাও অনুষ্ঠান করতে, আমি তো দেখি বছরের বেশিরভাগ সময় তুমি বিদেশে অনুষ্ঠান করতে যাও, তো তুমি একটা জিনিস বলো যে ওখানেও তো তুমি শাস্ত্রীয় সঙ্গীতের অনেক বড় বড় নক্ষত্রের সঙ্গে তুমি ওখানে বাজাও, ওখানে তুমি গিয়ে অনেক পারফর্ম করো, ওখানের যে দর্শক আর আমাদের এখানে যে দর্শক, কোনো কি পার্থক্য খুঁজে পাও তার মধ্যে? যেটা আমি 1998 থেকে 2014 সাল অবধি কন্টিনিউয়াস 16 বছর আমি বিদেশেই বেশি থাকতাম, ইন্ডিয়াতে কমই। তারপর এখন একটু একটু টুকটা এই করোনা টরোনা হয়ে একটুখানি কম হয়েছে, অনেকটা কম করেছি ইনফ্যাক্ট, এবং আমারও কিছু সমস্যা ছিল শারীরিক। তো আমার যেটা মনে হয়েছে মূলত যে সমস্যাটা, সেটা হচ্ছে যে অডিয়েন্সের সিরিয়াসনেস, এইটা না আমাকে অবাক করে দিয়েছে। মানে একটা ছোট্ট গল্প বলি, যে আমাদের একটা অনুষ্ঠান প্যারিসে, একটা খুব ভালো হল, তো প্রথমেই আমাদের সাউন্ড চেক থাকে, এবং ওদের হলের আমি বলছি যে আমাদের টোটাল ট্যুরে যদি 35টা কি 40টা প্রোগ্রাম থাকে, তার মধ্যে 5 থেকে 7টা জায়গায় মাইক থাকে, বাকিগুলোতে মাইক থাকে না। আচ্ছা, মানে এইটা আনবিলিভেবল যে আমরা ইন্ডিয়া থেকে গিয়ে ওখানে বাজাচ্ছি উইদাউট মাইক। শুধু একটাই আপনাদের অনুরোধ করছি যে একবার ভাবুন যে দর্শকটা কি ধরনের ডিসিপ্লিন, যে ওই উইদাউট মাইকে ক্রিস্টাল শুনছে সবাই, মানে অডিয়েন্স কতটা সিরিয়াস, যে তারা একটা না কথা না চেয়ারটা না শব্দ না জুতোর আওয়াজ নাথিং আমাদের গায়ে কাঁটা দিয়ে দেয়, শেষ লোকটা অবধি সমান পরিমাণ শুনতে পাচ্ছে, এতটা কনসেন্ট্রেশন। এবং আমার মনে আছে সব জায়গাতেই তাই, প্রোগ্রামগুলো অধিকাংশই রাত্রি 8টায়, ওদের দেশের 8টা, আমাদের দেশে তখন প্রায় মাঝরাত আরম্ভ হয়, তো 7:45 পর্যন্ত আমরা সাউন্ড চেক করি, কোনো দিন 8টা বাজতে 5:10ও হয়ে যায় সাউন্ড চেকে। ওমা, প্রোগ্রামটা শুরু 5 মিনিট আগে হল পুরো ফাঁকা। আমি আমার কো আর্টিস্ট যারা থাকে, হয়তো প্রথম এগুলো খুব অবাক লেগেছে আর কি,
তো আমি যিনি করছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে প্রোগ্রামের লোক নেই, তো উনি আমাকে হেসে না জাস্ট একটা অন্য সাইড দিয়ে গেটের বাইরে নিয়ে গেলেন। তুই বিশ্বাস কর, মানে সমস্ত অডিয়েন্স বাইরে দাঁড়িয়ে, ঠিক 8টা বাজবে সবাই এন্ট্রি নেবে, মানে এত ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা ভাবা যায় না যে আমরা সাউন্ড চেক করছি কি না, মানে 8টাতে হলটা আছে, ওরা 8টাতেই মানে যারা যারা এসেছে সব দাঁড়িয়ে আছে বাইরে, এবং আমরা 8টা 5-এ হলে এন্ট্রি নিয়ে দেখলাম সব চেয়ারফুল। এবং এই যে এতগুলো লোক এসে ঢুকলো, কোনো আওয়াজ নেই, জুতোরও আওয়াজ নেই, চেয়ার টানারও আওয়াজ নেই। এইটা না, সত্যি বলছি, এই ডিসিপ্লিনটা যদি ভারতবর্ষে কোনোদিন পায় তাহলে জানবো যে আমাদের এই সমাজ এই সব বদলে গেল। তাহলে এই ডিসিপ্লিনটা আমি জানি না এখানে কবে হবে। তো এবং আমি বলছি যে ধরুন আমাদের ওখানে 10 রকমের আর্টিস্ট থাকে না, অধিকাংশ জায়গাতে ওই একটাই আর্টিস্ট, মানে আমি এবং আমার সাথে যে তার যন্ত্রে থাকে বা গানে থাকে যেই থাক, ওই একটাই আর্টিস্ট। আমরাই কিন্তু 3 ঘন্টা অনুষ্ঠান করব। প্রথমটা ওই 1.5-2 ঘন্টার একটা সেশন হয়, বলা এই করা এইসব নিয়ে, হয়তো বাজনা টোটাল 1.5 ঘন্টার, তারপর একটা 10-15 মিনিটের ব্রেক, তারপর আবার ওই 1/2 ঘন্টা 45 মিনিট যা পড়ে থাকে, কিন্তু একটাই আর্টিস্ট করে শুনতে আসে। 10 রকমের খিচুড়ি নেই, কিন্তু একটাই আর্টিস্ট থাকবে। এই ধরনের গান বাজনা ওরা খুব পছন্দ করে। তো ধরুন আমরা 8টা 5-10-এ শুরু করে দিয়েছি, 8:30টার সময় কোন একটি 1-2-3 জন এলো, অবাক করা, তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকবে গেটের, ওই 1.5 ঘন্টা দাঁড়িয়ে, মানে বাজনা শেষে ওই যে ব্রেকটা হবে তখন এসে বসবে ওরা। মানে কতটা, মানে বলছি এইটা আমি শুধু একটা শব্দ এইটাই বললাম যে মানে আমাদের এখানে অনুষ্ঠান হলে লোকে একটু হেঁটে চলে বেড়াচ্ছে, দেখছি অনুষ্ঠান চলছে, তার মধ্যে সামনে হাঁটছে, পিছনে কথা বলছে, কেউ পাশের বাড়িতে গল্প করছে। ওখানে আমি বলছি যদি 100টা লোক থাকে হলে 200টা চোখ আপনার দিকেই থাকবে, যদি 500 লোক থাকে 500 দুগুণে 1000 চোখ আপনার দিকেই থাকবে। পাশে চেয়ারে কে বসে আছে ওরাও বদার করে না। সত্যি এই ডিসিপ্লিনটা খুব 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 ইন্সপায়ার করে একটা মিউজিশিয়ানকে। আমাদেরও খুব বিরক্ত লাগে, আমরা দেখি এখন অনেক অনুষ্ঠান সৃজনীতেও দেখেছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন হলেও দেখেছি, সে রাগ প্রধান গানেরই অনুষ্ঠান হোক বা কমার্শিয়াল গানেরই শো হোক, মানুষ হাঁটাচলা করছে, কেউ মোবাইলে কথা বলছে, কেউ পাশে গল্প করছে, মাঝে মাঝে শুনছে। মানে এইটা না একজন শিল্পীর কাছেও কিন্তু খুব বেদনাদায়ক। এবং এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু চেঞ্জ হলো না এখনো পর্যন্ত। এটা কি চেঞ্জ হবে না? এইটাই তো আমি বললাম যে যদি কোনোদিন এই চেঞ্জটা দেখতে পাই তাহলে বুঝবো যে আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি অনেক বদল হয়ে গেছে। তো আমি শুধু একটাই ঘটনা বললাম, প্রচুর এত ঘটনা। আমি বিবিসি লাইভ করেছি লন্ডনে, আমি দুবার ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল জার্মানিতে জয়েন করেছি, সারা ওয়ার্ল্ডের মিউজিশিয়ানরা, সব এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল করেছি বার্মিংহামে, আমি ভারত উৎসব করেছি ফ্রান্সে, সুইজারল্যান্ডে, আমি বঙ্গ সংস্কৃতি সম্মেলন করেছি দুবাইয়ে, ডেনমার্কে। মানে এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দাদা একটা সময় যখন আমরা অনেক ছোট ছিলাম, যখন তোমাদের বাজনা শুনতে যেতাম, তোমাদের রাত মানে অনেক রাত পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত হতো বিভিন্ন ভবনে, আমাদের টাউনশিপেই আমি দেখেছি, নেতাজি ভবন থেকে শুরু করে অনেক ভবনে তোমরা অনেক এই আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের আসর, মানে তোমার উদ্যোগেই অনেক অনুষ্ঠান হতো এবং অনেক আমরা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীকে দেখেছি। তুমি তো ছিলেই, আরো অনেক বিভিন্ন বাদ্যযন্ত্রের শিল্পীরা, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের শিল্পীরা, সরব, সেতার, অনেক মানে দারুণ মানুষের আমরা দেখেছি রাত জেগে। সেই সময় কিন্তু লোকের মধ্যে একটা মানে দেখা শোনার একটা উন্মাদনা ছিল, রাত জেগে ভোর 4টে পর্যন্ত। কিন্তু এখন এটা পাই না কেন দাদা? এখন না, মানুষ ব্যস্ততা বেড়ে গেছে, এটা উপায় নেই না বলে। মানে বোধহয় হোল নাইট হয়েছে বোধহয় লাস্ট 80-র দশকেই মনে হয়, কি 90-এও 90s-এও কিছু হয়েছে, 2000 থেকে এই সারা রাত ব্যাপী সঙ্গীতের যে উন্মাদনাটা, সেইটা অনেকটা হ্রাস হয়ে গেছে। এটা কেন হয়েছে আমার একটাই মনে হয়েছে বারবার, যে হয়তোবা
নানান ধরনের চাপ, এখন প্রেশার বেড়েছে, ছেলে মেয়েদের পড়াশুনোর চাপ বেড়েছে, প্রত্যেকের নিজের কাজের পরিধি বেড়েছে। আমার মনে হয় এটার আরেকটা মস্ত বড় কারণ হচ্ছে মোবাইল। এই ঠিক, এটা আমি বলতে যাচ্ছিলাম। আমাদের এই চলবাস এই যে চলতে চলতে বলা কওয়া দেখা শোনা সবটা হাতের মুঠোয় মানুষকে অনেক ডাইভার্সন এনে দিয়েছে। মানে এত রকম, তাতে সবটাই কুফল আমি বলছি না, অনেক সুফল, অনেক সুফল। আজকে ভাবা যাচ্ছে না পৃথিবীটা কোন দিকে এগোচ্ছে। এবারে কি হলো যে একটা জিনিসের এফেক্টে না সব সিস্টেমটাকে, সব সিস্টেমের উপরে তার প্রভাবটা পড়লো। ওই জন্য মানুষকে এখন এক জায়গায় বসিয়ে রেখে দেওয়া 7 ঘন্টা, ইটস ডিফিকাল্ট। এটা এর সুফল কুফল খারাপ ভালো আমি বলবো না, কিন্তু সামাও সেই পেশেন্সটা মানুষের চলে গেছে। এবং মনে হচ্ছে যে আমি যদি একটা রাত জেগেছি, সকালে আমার 5টার অ্যাপয়েন্টমেন্ট আছে, নিজের চাকরি আছে, ছেলেকে স্কুল থেকে আনা আছে, ওকে দিয়ে আসা আছে, তারপর আমার নিজের বন্ধুদের একটা ওই আছে, ওইখানে একটা সেই আছে, এইগুলোর উপরে সব এফেক্ট পড়বে। মানুষ না এই চলবাস আসার পর থেকে হঠাৎ করে বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে। সেই সময়ে ব্যস্ততাটা এত ছিল না। মানে একটা লোকের সারাদিনে 10টা কমিটমেন্ট, এটা ছিল না। ব্যস্ততা ছিল 1-2টো নিজের কাজের পরেও কমিটমেন্ট থাকতো, এখন 10টা কমিটমেন্ট হয়ে গেছে। আরো একটা বিষয় মনে হচ্ছে, যেটা মানে আমি জানি তুমি হয়তো সহমত হবে এটাতে, সেটা হচ্ছে যে এই যে তখন তো আমরা অপেক্ষা করে থাকতাম যে এই পুজোর সময় ক্যাসেট রিলিজ হবে বা সিডি রিলিজ হবে, শাস্ত্রীয় সঙ্গীতেরই হোক বা বাংলা গানের হোক বা হিন্দি গানের, বিভিন্ন গানের দ্বারা সিডি রিলিজ হবে। তো সেটা আমরা তার জন্য অপেক্ষা করে থাকতে হতো, 1 বছর অপেক্ষা করে থাকা। এবং বিভিন্ন এই যে ভবনে এই যে তোমার শাস্ত্রীয় সঙ্গীতের আসর শুনতে যাওয়া, এরপরে মোবাইল এসে যাওয়ার পরে আমি একটা বাটন টিপতেই আমি যার গান শুনতে চাই বা যার বাজনা শুনতে চাই বা যা কিছুই শুনতে চাই সঙ্গীত জগতের, সেটা আমি এক বাটনে শুনে হেডফোনে আমি শুনছি। তাহলে আমার কোনো ভবনে যাওয়ার দরকার পড়ছে না। আমার এখন তো ক্যাসেট সিডি তো আর বিক্রি হয় না, কেউ তৈরিও করে না, কারণ সবাই এখন ইউটিউবেই বা অন্য কিছুতেই আপলোড করে আর কি। তো ন্যাচারালি এই যে অপেক্ষা করে থাকা বা কেনার জায়গাটা, মূল্য দিয়ে কেনার জায়গাটা, সেটা কি বন্ধ হয়ে যাওয়ার একটা, সেটা সহজলভ্য হয়ে যাওয়ার জন্য কি গান বাজনার জায়গাটা একটু নিম্ন দিকে যাচ্ছে? আমাদের না অনেকবার আমি এইসব নিয়ে অনেকের সাথে কথা বলেছি, খুব বিদগ্ধ মানুষদের সাথে। প্রত্যেকে এটাতে না একটা ভীষণ ক্ষোভ যে তাহলে গান বাজনাটা যাবে কোথায়। মানে আমি একটা মনে করে গান করলাম, সেটাকে অ্যারেঞ্জ করলাম, সেটাতে একটা তো এক্সপেন্সিভ, একটা মিউজিশিয়ান নিয়ে একটা ফ্লোর ভাড়া করে একটা করে একটা প্রোডাকশন করলাম, সেই প্রোডাকশনটা একটা লোক বিনা পয়সায় ঘরে শুয়ে শুনে নিচ্ছে, বা ফেসবুক লাইভ হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে লাইভে শুনে নিচ্ছে, সে আর যাওয়ার প্রয়োজনও মনে করছে না। যার জন্য বড় বড় সিটিজ, মানে পার্ক সিটের মতো অত বড়, সিম্ফনির মধ্যে মতো অত বড় বড় সব সব বন্ধ হয়ে গেছে, একটাও খোলা নেই, আর বিক্রি হয় না, সিডি কেউ কেনেই না। মানুষের এই জন্য গানের কোয়ালিটি হারাচ্ছে। মানুষের যে একটা উদ্যম ছিল যে এই আজকে এটা করবো সেটা করবো, এত এত মিউজিশিয়ান, এত কোয়ালিটির মিউজিশিয়ান, তাদের স্টুডিওতে কোনো কাজ নেই। ওই একটা গান হচ্ছে, আমি এসে ফ্লুটটা সময় আছে রাত্রেবেলা বাজিয়ে দিয়ে চলে গেলাম, আর একজনের সময় আছে ও ঢোলটা বাজিয়ে দিয়ে চলে গেল, আর একজন এসে কই দেখি রাত্রি 2টোর সময় কিবোর্ডটা হয়। এই করি কি আর গান বাজনা হয়? শিল্পীকে জানলোই না, কে এসে শুনলো, জানলোই না, তার পাঠটুকু শুনলো, কানে নিল, জব বাজিয়ে দিয়ে পয়সা গুনে নিয়ে বাড়ি চলে গেল। যার জন্য এই যে একটা বন্ডিং প্রত্যেকের সাথে প্রত্যেকের তৈরি হতো, এ তবে কাজের পরিধি বাড়তো, 10টা আলোচনা হতো, এটা কেমন হবে, অ্যারেঞ্জারের সাথে মিউজিশিয়ানের সাথে বসে, এইগুলো হারিয়ে গেছে, লস্ট কেস। আবার বলছি, সুফল কুফল ভেবে লাভ নেই, সবেরই কিছু সুফল কিছু কুফল তো থাকে। আর একটা জিনিস বলো, আফসোসের, অবশ্যই আফসোসের, খুব আফসোসের, এই আফসোসের কোনো সীমা নেই। আর দিন দিন অবশ্যই ঠিকই যে প্রযুক্তির ব্যবহার হলে যেমন একদিকে ভালো দিকও আছে, আবার প্রযুক্তির ব্যবহারের জন্য সঙ্গীত জগতের অনেক খারাপ দিকও হয়ে যাচ্ছে। সঙ্গীত জগৎ বলে না, সব জগতের সব দিকের
না একটা জিনিস সেদিন আমাকে মানে দাদা বাবু সোনাও বলছিল আর কি বলিস, ও তো প্রচুর প্রোগ্রাম করে, ও খুব প্রতিভাবান শিল্পী একজন, বলছে যে কোনো ঘটনা ঘটলে, যেমন করোনা পিরিয়ডে, হ্যাঁ কোভিড পিরিয়ডে যখন হলো, মানুষ যখন ঘরে, প্রথম এফেক্টটাই কিন্তু পড়লো মিউজিশিয়ানদের উপরে এবং গায়ক গায়িকাদের উপরে, মিউজিশিয়ানদের উপরেই প্রথম এফেক্ট। কেউ অনেক মিউজিশিয়ানকে দেখেছি আমি দুর্গাপুর শহরে, তারা কেউ সবজি বিক্রি করেছে, বাঁচার যন্ত্রণায় কেউ মাছ বিক্রি করেছে, তারা হারিয়ে গেছে, 2 বছর অনেক কষ্টে ছিল। এবং আবারও যদি কোনো সাম্প্রতিক ঘটনার কথা আমি ধরি, সেই ঘটনাতেও প্রথম এফেক্ট পড়ছে মিউজিশিয়ান। কারণ আমি এবছর দুর্গাপুজোয় এখনও পর্যন্ত যাদের যাদের সঙ্গে আমার কথা হয়েছে, বিভিন্ন মিউজিশিয়ান, বিভিন্ন সঙ্গীত শিল্পী, সকলেই বলছে অনেক প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, কলকাতার অনেক শিল্পীদের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আমি এটা জানতে চাইছি যে কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনা ঘটার পরে কারো প্রফেশনে কোনো রকম এফেক্ট পড়লো না, সবাই চাকরি করছেন, কাজ করছেন, ব্যবসা করছেন, সব করছেন, কিন্তু প্রথম এফেক্টটাই পড়ছে মিউজিশিয়ানদের উপরে, সঙ্গীত জগতের উপরে। এটা কেন? ওই আবার বলবো, ওই একটাই কারণ যে এই আমাদের কাছে না এটা খুব বিনোদনের একটা জায়গা, প্রত্যেকে মনে করে সঙ্গীত মানে হচ্ছে বিনোদন। এবারে বিনোদনটা তখনই আসে যখন আমার মন মানসিকতার মধ্যে একটা 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 গ্রাফ থাকে, ইকুয়ালি গ্রাফ থাকে, সেইটা যখন কোনোভাবে মন মানসিকতা ডিস্টার্ব হয়ে যায় কোনো কিছুর প্রভাবে বা কোনো কিছুর দ্বারা, তখন না প্রথম এটাই পড়ে যে এই এন্টারটেনমেন্টটা বন্ধ হোক। প্রথমেই একটা মনোরঞ্জনটা মানে মনোরঞ্জন করাটা অপরাধ তখন অ্যাকচুয়ালি নয়, তখনই কিন্তু সব থেকে বেশি মনোরঞ্জিত হওয়া উচিত, তাহলে আমার মনটা অনেক রিল্যাক্স থাকবে। কিন্তু মানুষের একটা অদ্ভুত সংস্কার, আমি বলছি না যে গান বাজনা মানেই উঠে নাচ করতে হবে, চুপ করে বসেও তো গান শোনা যায়, সুরের একটা না ভীষণ পজিটিভ ভাইবস আছে, অনেক অনেক মানে আমেরিকা সারা বিশ্বে আজকে এই সুর নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে এবং সারা পৃথিবীর সেরা ডাক্তার, সেরা মনোবিদরা এটা স্বীকার করে নিয়েছেন যে সঙ্গীতের এই সুরের প্রভাব ওষুধের থেকেও বেশি কার্যকারী। ঠিক তাই এই কোনো সমাজ সংস্কারের প্রভাব হলে আপনারা দলবদ্ধ হয়ে গান গাইছেন, সেটাও তো গানই, সেখানে যদি মনোরঞ্জিত না হচ্ছেন, তাহলে আমার মনে হয় স্টেজে বসে একটা শিল্পীকে শুনে সাময়িক সেটার থেকে পেরিয়ে এসে যদি মনটাকে একটু ডাইভার্টেড করা যায়, আমার মনে হয় তাতে আরও সুস্থ থাকবেন আপনারা। সেই কাজগুলোর উপরে আরও সুন্দর করে মনোযোগ দিয়ে খুব মিউজিক্যালি, আমাদের এই সঙ্গীত তো মানুষকে ক্রুদ্ধ হতে বা উত্তেজিত হতে শেখায় না, সে গান বাজনা আলাদা, সেই গান বাজনার কথা আমি বলছি না, কিন্তু আরও নানান ধরনের গান বাজনা আছে যেগুলো করে কিন্তু সাময়িকভাবে আপনার চিত্ত শুদ্ধি, এই শব্দটা ব্যবহার করব, হলে ক্ষতি কি আছে? এতে একটা বিরাট প্রভাব, সবাই মিলিয়ে আমরা একসাথে বাঁচি, একসাথে সুস্থ থাকি, এতে তো চলছেই, এগুলো চলবেই, তার মধ্যেই প্রতিবাদ থাক, সব কিছুই হোক, সাথে মিউজিকও থাকুক না একটু করে যদি, কারণ এটাও তো একটা বিশাল কর্মকাণ্ড, এতগুলো ছেলে মেয়ে, তাদের যদি কাজ বন্ধ হয়, সব কিছুতেই যদি তাদের উপরে প্রভাব আসে, তারাই বা যাবে কোথায়? ঠিক, খুবই দামি কথা এবং সত্যি করে খুব দুঃখের বিষয় যে কোনো ঘটনা ঘটলেই প্রথমেই সঙ্গীত জগতের উপরই তার প্রভাব পড়ে এবং সমস্ত মিউজিশিয়ানদের খুব সমস্যায়, মানে সবারই তো সংসার রয়েছে এবং সবাই এটাই তাদের রোজগার এবং সেখানেই প্রথম এফেক্টটা পড়ে, বাকি অন্য প্রফেশনে অতটা প্রভাব পড়ে না যতটা মিউজিশিয়ানদের উপর পড়ে, এটা সদয়দাও সেটা বলছেন। অতএব এটা মানুষের একটু ভাবা উচিত সকলের জন্য, অন্তত গান মানেই যে শুধুমাত্র যে নাচা গানা বা এরকম হলো হুল্লোড় হলো তা নয়, গান তো চুপ করেও শোনা যায়। অতএব এই জায়গাগুলোতেও একটু ভাবার প্রয়োজন রয়েছে সকলের, সবাই করবেন, সব বিষয়ে প্রতিবাদ করবেন, কিন্তু এদের কথাও তো ভাবুন যারা এটাকে নিয়ে তাদের জীবন জীবিকা চালায়, এগিয়ে যেতে চায়। কি দাদা? তাই অবশ্যই তাই। দাদা আরেকটা কিছু শোনাও। চল শোনাই, মানে আমি একটু ঠেকা দিই না। আচ্ছা,
আমি একটা গান আছে, এটা মানে এটা দাদারই গান, নচিদারই গান। আমি আপনাদেরকে বলে দিই যে আমার সঙ্গীত জীবন শুরুর সময় সদয়দার মানে শুভেচ্ছা বা আশীর্বাদ না থাকলে আমার সঙ্গীত জীবন শুরু হতো না। এটা না বললেই নয়, এটা আজকের দিনে সকলের সামনে এটা স্বীকার করা উচিত। এবং আমাকে প্রতি মুহূর্তে আমার ভুল ভ্রান্তি আমার সব কিছু গাইড দাদা করেন এবং দাদার আশীর্বাদ পাই, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এবং আমি প্রথম দিক থেকে যখন গান বাজনা শুরু হয়েছিল তখনও দাদার সাহচর্য পেয়েছি সবসময়, দাদা সবসময় ভালো পথ দেখিয়েছেন আমাকে। তো আজকে তো বললাম এই সঙ্গী গিটারকে নিয়ে, আর দাদার হাতে আর কিছু করার নেই, একটা ছোটো ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার নিজেরও ভালো লাগছে না যে মানে দাদা তবলা নিয়ে বসলে যে ব্যাপারটা আমরা পাই আর কি, সে মনে হচ্ছে দাদাকে সেই জায়গাটা দিতে পারলাম না আমরা এই স্বল্প সময়ে। এটা তো একটা আলোচনার জায়গা। হ্যাঁ, তবে আমাদের মূল বিষয় ছিল যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বাদ্যযন্ত্র সম্বন্ধে আলোচনা এবং সঙ্গীতের জগৎ সম্বন্ধে আলোচনা এবং বিভিন্ন বিষয় যেগুলো নিয়ে আমরা প্রতি মুহূর্তে সমস্যার মধ্যে পড়ছি। দাদা একজন গুণী মানুষ, তিনি কিভাবে এটাকে ব্যক্ত করছেন, কিভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরছেন, সেটা আপনাদেরকে জানানোর খুব জরুরি ছিল এটা এই সময়ে দাঁড়িয়ে। তো একটা গান দাদা, এটা দাদারই নজিদারি গান আর কি। ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না দিন দিন না দিন দিন ধা ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না দিন দিন ধা। চেনা জানা সুরে আছে না শুধু রে, চেনা জানা সুরে মন যায় আছে না শুধু রে, টানা দিন টানা দিন টানা দোলনের তালে দিন টানা দোলে 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 মন চেনা চেনা সুরে মন যায় আছে না শুধু রে, চেনা জানা সুরে মন যায় আছে না শুধু রে। আলো আধারে মনেরই গভীরে অজানা সুদূরে দূরে যাওয়া দিন না ধাদের না নাদের না দিন না নাদের না নাদের না আছে না সুদূরে চেনা জানা সুদূরে ছোটর মধ্যে আর কি ওই দারুণ যতটা আপনাদের এন্টারটেইন করা যায় আর কি। তো আমাদের আজকে সময় প্রায় শেষের মুখে, আরো কয়েকটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে দাদা নতুন প্রজন্ম যারা এখন বাদ্যযন্ত্র, মানে তোমার যেটা মেন বাদ্যযন্ত্র তবলা ছাড়াও আরো অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতে আসছে এখন, মানে এই সঙ্গীতের জগতে, এই ইন্ডাস্ট্রিতে। এই নতুন প্রজন্মের এই ছেলেদের তুমি কি বলবে, কি বার্তা দিতে চাও তুমি? আসলে আমি একটাই কথা বলতে চাই যে যে সয় সে রয়। সবাইকেই বলছি শিখুন, সব ধরনের যন্ত্রের মধ্যেই একটা সৌন্দর্য আছে, তার বাজানোর রূপ আছে, সেগুলোকে ভালো করে আগে জানুন। আর একটা আবার বলছি একটু তালিম শিক্ষা নিন রিদিমের ওপরে, যারা যারা গাইড করবেন তাদের উপরে একটু বিশ্বাস রাখুন। মানে আজকে শিখলেন একটা কিনে নিয়ে ড্রাম হোক কিছু হোক বা তারপরেই একটা অক্টোব্যাট, কখনো একটা হ্যান্ডসনি, কখনো একটা এই নিয়ে 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে দেখছি সে প্রোগ্রামে বাজাচ্ছে এবং হি ইজ গেটিং মানি, হি ইজ আর্নিং মানি ফ্রম দ্যাট। তো হতে পারে অনেকে ট্যালেন্টেড থাকেন নিশ্চয়ই, তাতে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই আর্ন করতে হবে, কিন্তু যদি পাশে পাশে চর্চাটা এবং শিক্ষাটা চালিয়ে যান তাহলে সেটা দীর্ঘমেয়াদী হবে। নাহলে আবার একজন আসবে
ওরকম 2-3 মাস তার ট্যালেন্টটা হয়তো আপনার থেকে আরো 2 কাটা বেশি, সে আপনাকে ডজ করে মার্কেট থেকে, মাঠ থেকে বার করে দেবে। তো এই ঠেলাঠেলিটার মধ্যে না গিয়ে আপনি এমন হন যে আপনি নিজের ওজন 10 মণ করে নিন, যাতে আপনাকে ছুঁয়ে বের করার আগে তাকে 12 মণ হতে হবে, তবে আপনার 10 মণকে ছুঁতে পারবে বা অন্তত নড়াতে পারবে। তো সেই জায়গাটায় গিয়ে যদি মিউজিকটাকে ভাবেন বা সেভাবে করেন, যে কোনো মিউজিককে নিয়েই একটা 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 পজিশন ঠিক বলবো না, কিন্তু একটা সমাজে অনেক দিন ধরে স্থায়ীভাবে থাকা যায়, এটুকু আমি বলবো। যে যা করছেন, যেটা করছেন, এখন নতুন যন্ত্র এসেছে একটা কাহন বা কেউ কাজনও বলে, তো এই সবগুলো বাজাচ্ছে, ভালো, সবটাই ভালো, সবারই একটা দারুণ সুন্দর এফেক্ট আছে। একটা ছেলে দেখছি আবার কেউ 4-5 রকমের যন্ত্র বাজাচ্ছে। আবার আমি এমনও ব্যান্ড জানি যে সেই ব্যান্ডের যতগুলো মিউজিশিয়ান অ্যাকচুয়ালি তারা কোনোটাই শেখেনি, তাদের যন্ত্র কিন্তু অন্য, তারা অন্য কিছু শিখেছে, পরে ট্রান্সফর্ম হয়ে যে তবলা শিখেছে সেদিকে এখন প্যাড বাজায়, যে অ্যাকর্ডিয়ান শিখেছে সে এখন দেখি সিনথেসাইজার বাজায়। তো কি হয়, একটু যন্ত্রটার চরিত্র সম্বন্ধে জানুন, যন্ত্রটা কি, তাহলে তো ওয়েস্টার্ন কর্ডগুলো শিখুন, যারা মানে একটু শিক্ষা করে তারপরে এলেন আপনি অনেকদিন থাকবেন স্যার, নাহলে গন্ডগোল আছে। দাদা, ওয়ার্কশপ নিয়ে কিছু ভাবো, এটা আমার একদম অনুষ্ঠানের শেষ প্রশ্ন, যে দুর্গাপুরের নবীন প্রজন্মদের জন্য বা দুর্গাপুরে যারা এই জগতে আসতে চায় বা আরো কিছু জানতে চায়, কোনো ওয়ার্কশপ করার ভাবনা ভেবেছে বা করো কখনো এইরকম? আমি বোধহয় দুর্গাপুরে একমাত্র যে জীবনে এতগুলো ওয়ার্কশপ করিয়েছে এবং এত পণ্ডিত মানুষদের, তার মধ্যে 2-1টা নাম বলি তাহলেই বুঝতে পারবেন যে এদেরকে আনা মানে মানে অসম্ভব রকমের ব্যাপার, তবুও আমি এটা করিয়েছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমার গুরুজি বিক্রম ঘোষের বাবা পণ্ডিত শঙ্কর ঘোষ, ওনার আমি রিদিম ওয়ার্কশপ করিয়েছি। আমি উস্তাদ রাশিদ খানকে 3 দিন এখানে সঙ্গীতের ওয়ার্কশপ করিয়েছি। ওইরকম একটা শিল্পীকে দুর্গাপুরে এনে 3 দিন বসিয়ে রাখা। আচ্ছা, আমি আচার্য কুমার বোস, মানে একটা দিকপাল, ওয়ান অফ দ্য লেজেন্ড ইন দিস ওয়ার্ল্ড, তবলার একজন লেজেন্ডারি আর্টিস্ট, জীবন্ত কিংবদন্তি, তার ওয়ার্কশপ করিয়েছি। পণ্ডিত কুমার বোস, হৈমন্তী শুক্লা, বিদুষী হৈমন্তী শুক্লা, ওনার ওয়ার্কশপ করিয়েছি বহুবার। আমি পণ্ডিত দেবজ্যোতি বোস, ওনার ওয়ার্কশপ করেছি। রিসেন্টলি আমি বিদুষী মন্দিরা লাইড়ি, মানে শ্যামল লাইড়ি ছিলেন বাংলা গানের, মানে বাংলা গানের একজন দিকপাল লোক, যিনি বাংলা গানটাকে অল ইন্ডিয়া রেডিওতে অডিশনের ব্যবস্থা করে দিয়েছিলেন, যে যদি হিন্দি খেয়াল হয় তাহলে বাংলা খেয়াল কেন হবে না। তো উনি সেটা লড়াই করে দিল্লিতে এই বাংলা গানকে এস্টাবলিশ করে দিয়ে গেছেন অল ইন্ডিয়া রেডিওতে, তার আলাদা করে অডিশন হয়। তার পুত্রবধূ মন্দিরা লাইড়িকে এই 2 মাস আগে, 1 মাস আগে হবে বোধহয়, আমি নিয়ে এসেছি দুর্গাপুরে। তাই আমি ওয়ার্কশপ করি, আরো অনেকগুলো করবার পরিকল্পনা আছে। আমাদের সেই শুভেচ্ছা রইল, এবং আমরাও চাইব যে সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় সদয়দা, এইরকম আরও ভালো ভালো ওয়ার্কশপ করুন দুর্গাপুরে। এতে আমাদের দুর্গাপুরের সঙ্গীত জগতে তো অবশ্যই একটা ভালো জায়গা তৈরি হবে, এবং নতুন প্রজন্মের শিল্পীরা যারা এই সঙ্গীত জগতে বিভিন্ন বাদ্যযন্ত্র সহ, সঙ্গীত সহ আরও নানান ধারায় বয়ে যেতে চাইছেন আগামী দিনে, তাদের অনেক সুবিধা হবে এই সমস্ত ওয়ার্কশপের মাধ্যমে। এবং আজকে অনেক কিছুই জানলাম সদয়দার কাছ থেকে, একজন গুণী মানুষের কাছ থেকে। এর থেকে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না, এবং তার কথা আপনারা সকলেই শুনলেন এবং অবশ্যই আত্মস্থ করলেন। এবং আশা রাখবো যে দাদার দেখানো যে পথ উনি বলে দিচ্ছেন, সেই পথেই আগামী প্রজন্মের, আমাদের নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের শিল্পীরা, যন্ত্রসঙ্গীত শিল্পীরা সকলেই এগিয়ে যাবেন সেই পথ ধরে, আরও সমৃদ্ধ হবে। আমাদের শহরের দুর্গাপুর শহর সবসময় একটা ভালো সংস্কৃতির শহর বলে আমরা সবাই গর্বিত মনে করি, এবং সবাই, কলকাতা শিল্পীরাও সেই কথাই বলেন। দুর্গাপুর শহরে গেলে তারা যখন পারফর্ম করতে আসেন তাদেরও খুব
ভালো লাগে এবং তারা জানেন যে এখানে প্রচুর গুণী মানুষ থাকেন, গুণী শ্রোতা থাকেন। তো আগামী দিনে আমরা আবারও সদয়দাকে নিয়ে আসবো, আরও অনেক কিছু জানবো দাদার কাছ থেকে। আজকের মতো আমাদের এক্সপ্রেস আমি একটা কথা শুধু বলবো যে আজকে তোকে অনেক ধন্যবাদ। আজকে একটা ভালো দিনে খুব ভালো চর্চা করলাম আজকে। হ্যাঁ, না এটা আমি বলি, এটা সত্যি করে মানে একদম ঠিক, আমি ভুলে গেছিলাম। এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শকদের জানাচ্ছি আজকে আমাদের মাননীয় সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায় সদয়দার আজকে জন্মদিন। আমাদের এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে, এক্সপ্রেস নিউজ পরিবারের সকল সদস্য এবং দুর্গাপুরবাসীর তরফ থেকে আমরা সদয়দাকে আজকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এটাই বলতে চেয়েছিল তো। এবং দাদা খুব ভালো থাকুক, আজকে শুভ জন্মদিন এবং জন্মদিনের অনেক শুভেচ্ছা, এবং আগামী দিন দাদার আরো ভালো কাটুক, আরো দাদা এগিয়ে যাক এবং আমাদেরকে আরো ভালো ভালো তার যত রকম বাজনা, নতুন নতুন ধারা, সেগুলো উপহার দিক এবং আমাদের পাশে থাকুক, এই আশা, এই কামনা রাখি দাদা। আজকে আমাদের এক্সপ্রেস অনলাইন আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামী মঙ্গলবার আবার অন্য একজন প্রতিভাবান মানুষের সঙ্গে। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।